গ্যালারিয়া আলবের্তো সর্দি রোম। চমকে দুপুরে শপিং মলের রাজপথে এখনও ব্যস্ততার মিছিল রয়েছে। চারপাশে মানুষের ভিড়, মোবাইলের ক্যামেরা ক্লিক করে, ব্র্যান্ডেড ব্যাগের ভারে অবনত হাত, আর হালকা জ্যাজ মিউজিকের রেশ ভেসে বেড়াচ্ছে বাতাসে। এমন এক মুহূর্তে দৃশ্যপটে ধরা পড়ে এক ভিন্ন আবেগের রেখাচিত্র। সেহরান পরীর হাত ধরে হাঁটছে, এক কঠিন মুখবায়ব, চোখে আগুনের ছাপ। পরীর হাতের ক্ষতটা যেন ওর বুকের ভেতর পুড়ে যাচ্ছে। ও সরাসরি ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চায়, কণ্ঠে আদেশের দৃঢ়তা, কিন্তু পরী ওকে থামিয়ে দেয়। ভাঙা কণ্ঠে বলে, খুব বেশি কিছু হয়নি, ডক্টর দেখাতে হবে না, শুধু একটু ব্যান্ডেজ করে দিন, তাতেই হবে। সেহরানের চোখে তখনও তীব্র অভিমান আর রাগের দহন। সে পরীর কথা অগ্রাহ্য করে ওভারটেক করে বেরিয়ে আসতে উদ্যত হয়। ঠিক তখনই মাসুক আর ঈশানী ওদের পথ রোধ করে। মাসুক বলে ওঠে, রাহুল ফার্স্ট অ্যান্ড বক্স নিয়ে আসছে এসকে। এই পাশেই একটা ক্যাকটেরিয়া আছে, চল ওখানে যে বস। ওর হাতটা ব্যান্ডেজ কর্মী জাক্স আসছেন, ওনার সাথে তো কথাও বলতে হবে। আবার লাঞ্চ টাইমও পেরিয়ে যাবে। সেহরান এক মুহূর্তের জন্য থেমে যায়, অতঃপর কড়া পায়ে পাশে থাকা এক আধুনিক কাঠ ও কাচের ছোঁয়া লাগা ক্যাফেটেরিয়ায় গিয়ে বসে। রাহুল দ্রুত গাড়ি থেকে ফিরে আসে, হাত ভরা ওষুধপত্র নিয়ে। সেহরান এক ঝটকায় পরীর হাতে অ্যান্টিসেপটিক স্প্রে করে গজ চেপে ধরে, ক্ষতস্থান পরিষ্কার করতে থাকে। পরী ব্যথায় আহ করে ওঠে, চুলার মতো জ্বলছে যেন ওর ত্বক। ও বারবার হাত সরিয়ে নিচ্ছে, তবু সেহরান রেহাই দেয় না। পরী এবার জোর করে ওর হাত সরিয়ে নেয়, মুখে চাপা অভিমান, বলে, না, থাক, এমনি ঠিক হয়ে যাবে, রক্ত তো পড়ছে না। সেহরান এবার সবার সামনে পরিবেশ ভুলে গিয়ে তেড়ে ওঠে, তার কণ্ঠে ক্রোধের ঘূর্ণি। কে বলেছিল তোকে মাদার তেরেসা হতে? তোর নিজের শরীরের দিকে তোর খেয়াল আছে? এই তো চুনোপুটির মতো শরীর তোর, নিজে ঠিক মতো চলতে পারিস না, আবার আরেকজনকে গেছিস বাঁচাতে। ইফ সামথিং হ্যাপেন টু ইউ, দেন হোয়াট? হ্যাঁ হ্যাঁ, হোয়াট দ্য হেল উড আই ডু? পরী কাঁপতে কাঁপতে ঈশানীর গায়ে লেগে যায়। ওর চোখে কোনো প্রতি উত্তর নেই, শুধু একরাশ ঘোলা জল। সামনে একজন মানুষের পতন দেখে স্থির থাকতে পারিনি। এটাই কি ওর এত বড় অপরাধ? রাহুল আর মাসুক কাছে এসে বলে, প্লিজ কাম ডাউন এসকে। সেহরান এবার পরীর হাত ধরে জোর করে কাছে টেনে বসিয়ে দেয়। ততক্ষণে ওর গলার শিরা ফুলে উঠেছে, নিঃশ্বাস ভারী হয়। এবার ব্যান্ডেজে হাত লাগায় আরও যত্নে, কিন্তু চোখে যেন অনল বর্ষা ঘনীভূত হয়ে উঠেছে। পরীর চোখেও তখন অশ্রু জমে, কিন্তু ও কিছুই বলে না, শুধু নিঃশব্দে সব সহ্য করে। ঠিক তখন রাহুল নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলে, মিস্টার জ্যাকসন এসেছেন। সেহরান মাথা নাড়ে, এবার ঈশানীকে ডেকে বলে, তুই পরীকে নিয়ে গাড়িতে গিয়ে বস, আমরা আসতে কিছুক্ষণের মধ্যে। ঈশানী পরীর হাত ধরে এগিয়ে যেতে গেলে সেহরান আবার পরীকে থামিয়ে বলে, সোজা গিয়ে গাড়িতে বসবে, আর যেন নিজে ক্ষতি করতে না দেখে। পরী মাথা নিচু করে কিছু না বলে ঈশানীর হাত ধরে বেরিয়ে যায়। ধীরে ধীরে যেন গ্যালারিয়ার ব্যস্ত ভিড়ের মাঝে ওর উপস্থিতিটা হারিয়ে যেতে চায়। এদিকে সেহরানের চোয়ালে দেখা যায় আবার সে অগ্নিশিখা। ওর ভেতরের কাঁপুনি বুঝতে পারছে না কেউ, কিন্তু ওর চোখ বলে দিচ্ছে এই মেয়েটার জন্য সে জীবনও ওভারটেক করতে পারে। কিছুক্ষণ পর জাঁকজমকপূর্ণ রোমান শপিং মলের অভ্যন্তরে এক কোণে অবস্থিত আধুনিক কাঠের টেবিল ঘিরে গোল হয়ে বসে আছে চারটি ছায়ামূর্তি, সেহরান, মাসুক, রাহুল এবং মিস্টার জ্যাকসন। টেবিলের উপর একে একে রাখা তিনটি দুধঘোলা কফির কাপ ক্রিমের পাতলা পরত চুমুকের অপেক্ষায়। শুধু সেহরান ব্যতিক্রম, আর সামনে কালো জাদুর মতো ধোঁয়া উঠছে এক কাপ ব্ল্যাক এক্সপ্রেসো থেকে। তীব্র নিঃসঙ্গ সেহরানের মনে যেখানে ঘনীভূত হয় ক্ষোভের মেঘ, ডিটেকটিভ জ্যাকসন এক ঝলকেই বুঝে ফেলেন। চোখ বুলিয়ে যাচ্ছেন সেহরানের চোখে মুখে, যেন কোনো অজানা রহস্যের মানচিত্র খুঁজছেন। সেহরানও তা টের পায়, ঠোঁটে জমাট বাঁধা এক কটাক্ষের হাসি নিয়ে বলে ওঠে, মিস্টার জ্যাকসন, আমাকে নিয়ে আপনার রিসার্চ শেষ হয়ে থাকলে, সো লেটস গেট টু দ্য পয়েন্ট। জ্যাকসন এবার হালকা হাসি দিয়ে ইংরেজিতে বলেন, ইউ সিম টু বি এ ভেরি অ্যাংরি ম্যান, মিস্টার খান। সেহরান চোখ সরিয়ে কথাটা এড়িয়ে যায়, সোজা সাপটা বলে,
এই শপিং মলে আমাদের ডেকে আনার কারণ কি? এখন পর্যন্ত কোনো কাজের কাজ তো কিছুই চোখে পড়ল না আমার। জ্যাকসনের ঠোঁটে হাসি রেখা স্থির। আপনি যার খোঁজ করছিলেন সেই এই মলে এসেছেন। আমার কাছে খবর আছে। এই কথাটাই যেন বিদ্যুতের মতো ধেয়ে আসে। সেহরান চেয়ার ঠেলেই উঠে পড়ে। কোথায় সে বলুন এখনই। মিস্টার জ্যাকসন একটুখানি ভ্রু কুঁচকে বলে ওঠেন, প্লিজ বসুন। এতক্ষণ সেটাই খোঁজ করার চেষ্টা করছিলাম, কিন্তু প্রবলেম হলো এখানে অনেকেই মাস্ক পরে আছে, ঠিক চিনতে পারছিলাম না। কিন্তু সেহরানের মন যেন দুঃস্বপ্নের ধোঁয়ায় মোড়ানো। ফিসফিস করে বলে, ওয়েট মিস্টার জ্যাকসন, পারছিলেন না মানে? রাহুল তৎক্ষণাৎ বলে ওঠে। চলুন এখন গিয়ে খোঁজ করি। সেহরান হাত তুলে থামিয়ে দেয়। চোখের তারায় ফেটে পড়ে ক্ষোভের বিস্ফোরণ। ব্যঙ্গ করে বলল, কি করে খোঁজ করবি? সবার মুখের সামনে কি মাস্ক টেনে ধরবি? স্টুপিড। সে আবার গভীর গলায় বলে, দেখুন মিস্টার জ্যাকসন, এইসব করে কোনো লাভ নেই। আমাদের অন্যভাবে খোঁজ করতে হবে। আর তাছাড়া যাকে খুঁজেছে সে আদৌ সে কিনা সর্বপ্রথম এটা আগে নিশ্চিত করতে হবে। তারপর যা করার আমি করব। জ্যাকসনের চোখে আবার কিছুটা শ্রদ্ধার ছায়া। গম্ভীর হয়ে মাথা হেলিয়ে বলে, আপনাদের পাঠানো ডকুমেন্টস অনুযায়ী ভালো করে খোঁজ নিয়ে দেখেছি। এই ব্যক্তিটির সাথে যথেষ্ট মিল রয়েছে, কিন্তু আমার মনে হয় ডিএনএ টেস্ট করার পরেই সব কিছু প্রমাণ হবে। মাসুক তখন বলে ওঠে, মি জ্যাকসন, তার আগে তো লোকটিকে খুঁজতে হবে। আপনি তো ওনার ভার্জিনিটি জানেন, সরাসরি ওইখানেই চলেন। সেহরান এবার বসে পড়ে। কফির কাপটা অর্ধেক বাকি, কিন্তু ওর চোখে চেতনার আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, গুড আইডিয়া। জ্যাকসন মাথা নাড়িয়ে বলেন, কিছু করার নেই এই মুহূর্তে, বিকজ হি লেফট দি জব। চেয়ারে বসা 3 পুরুষ যেন হঠাৎই জমে যায়। চশমার কাচের ওপারে মাসুকের চোখ বড় হয়ে আসে। সেহরান যেন ঘরের বাতাসও বিশ্বাস করতে পারছে না। তাহলে এখন আর কোথায় খুঁজবেন? জ্যাকসন এবার আশ্বস্ত করার ভঙ্গিতে বলেন, চিন্তা করবেন না, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন তা অবশ্যই ফুলফিল করব। তবে আজ এখানে সে এসেছিল এটা নিশ্চিত। তবে আরেকটা কথা, ওনার সাথে একজন বাঙালি মেয়েও থাকে। সে কে বা কী তার পরিচয় জানতে একটু সময় লাগবে। এই তথ্যটা যেন সেহরানের অন্তঃকরণে একটা ছুরি ছুঁড়ে দেয়। সে চমকে ওঠে, গলা শুকিয়ে আসে। বাঙালি মেয়ে? কিন্তু কে? রাহুল তখন তার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না এসকে, যেই থাকুক আমাদের দরকার তো শুধু তোর ভাইকে। সেহরানের কণ্ঠ এক মুহূর্তে বরফ থেকে আগুন। কোনো ভাই না আমার, ও একটা খুনি। ঘরের তাপমাত্রা যেন এক লাফে কয়েক ডিগ্রি নেমে আসে। মিস্টার জ্যাকসন ঠান্ডা স্বরে বলেন, কুল ডাউন মিস্টার খান, এত উত্তেজিত হবেন না। জ্যাকসন এবার চেয়ার থেকে উঠে দাঁড়ান। আমায় এবার উঠতে হবে, অনেক কিছু জানার চেষ্টা করতে হবে। কিছু জানলে আপনাকে জানাবো। সেহরান চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু তার অন্তঃকোণে চলছে অন্য কিছু। বাইরের নীরবতার নিচে তখন এক নিঃশব্দ ঝড় বয়ে যাচ্ছে। মেয়েটিকে? এই প্রশ্নের ভারে তার চিন্তার আকাশ তখন যেন আরও মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। এদিকে গাড়ির ভেতরে তখন একটি অদৃশ্য ভার নেমে এসেছে। কাছের বাইরে রোম শহরের সোনালি আলো ছড়িয়ে পড়েছে, তবু পরীর মুখে আধারের ছায়া। ঈশানী শান্ত কণ্ঠে প্রশ্ন করে, পরি, এখনো ব্যথা করছে? পরী হালকা মাথা নাড়ে, মুখে একরাশ ক্লান্তির ছাপ। না আপু, ঠিক আছি আমি। কিন্তু ঈশানীর চোখ এড়ায় না কিছুই। পরীর মুখটা যেন বিষাদের ধোঁয়ায় ঢেকে গেছে, ঠোঁট থমথমে, চোখে জমে থাকা কথা। ঈশানী ধীরে বলে, এসকের ব্যবহারে মন খারাপ করো না। ও তোমাকে চোখে হারায়, বুঝলে? তোমার ওই অবস্থাটা ওর পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল। তুমি তো জানো ওকে। পরী ঈশানীর দিকে তাকিয়ে অভিমানের সুরে বলে, ওনার কথায় আমি এখন ভালো আর খারাপ দুটোই বুঝতে পারি না। ইনফ্যাক্ট ওনাকে বুঝতেই পারি না আমি আপু। ঈশানী একটু চুপ করে যায়। সে জানে এই মুহূর্তে পরীকে যুক্তির দেয়ালে ঠেকানো যাবে না, তাই প্রসঙ্গ ঘোরায়। তার কণ্ঠে এক ফোঁটা চিন্তা। বলে, আচ্ছা, তুমি কিভাবে দেখলে সেই মেয়েটা পড়ে যাচ্ছিল? পরীর চোখে ঝিলিক দেয়, ওর কণ্ঠে এবার অদ্ভুত এক উত্তেজনা। আপু, মেয়েটা ভুলবশত পড়ে যায়নি, ওকে কেউ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে, আমি নিজে দেখেছি। ঈশানী আঁতকে উঠে বলে, হোয়াট? পরী চোখের পাতা ফেলতে ফেলতে বলে, শোনো আপু,
কিছুক্ষণ আগে ঈশানী আর পরি একটা শপে ছিল। ইতালির বিখ্যাত অ্যান্টিক শোপিসের দোকান। সোনালি রঙের ঝাড়বাতি, হীরের মতো কাচের চূর্ণিত কাজ, রেনেসাঁ যুগের ভাস্কর্য, সব কিছু এতটাই মোহময় ছিল, মনে হচ্ছিল যেন সব থেমে গেছে। পরীর একটা ভিনটেজ জিনিস দেখছিল, হঠাৎ চোখ যায় পাশে একটা শালের দোকানে, নিজেই চলে যায়। সেখানেই নন্দিনী ছিল। দুজনেই এক শালে হাত রাখে। দুজনের চোখাচোখি হতেই পরী হাত সরিয়ে নেয়। নন্দিনী খেয়াল করে পরীকে। মেয়েটির চোখে মুখে একরকম সরলতা, কলেজ পড়ুয়া মেয়ের মতোই লাগে দেখতে। বছর কয়েকের ছোট তো হবেই, নেহাতি বাচ্চা সুলভ চেহারা, তাই হয়তো অজান্তেই মায়া জেগে ওঠে নন্দিনীর মনে। নন্দিনী খুব আন্তরিকভাবে বলে, এটা তুমি নাও, আমি আর একটা নিই। পরি দ্রুত উত্তর দেয়, না না আপু, প্রবলেম নেই, এটা বরং আপনি নিন, আমি অন্যটা দেখছি। এই সময় এক সেলসম্যান এগিয়ে এসে ইতালীয় ভাষায় বলে, এই ডিজাইনের আরেকটি পিস স্টকে আছে, সে এনে দিচ্ছে। তাদের একটু অপেক্ষা করতে বলে লোকটি। ওরা দুজনেই খুশি মনে একটু সরে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই পরীর চোখ পড়ে সামনের দিকে। একটু দূরে দাঁড়িয়ে আছে সেহরান, এক দৃষ্টে তাকিয়ে আছে পরীর দিকে। তার হাত উঠছে, যেন ইশারায় কিছু বোঝাতে চাইছে। পরী একটু এগোতেই চায়, কিন্তু হঠাৎ চোখ যায় নন্দিনীর দিকে। তিনি তখন দোকানের বাইরে, দৃষ্টি অন্যদিকে। ঠিক তার পাশেই চলন্ত সিঁড়ি। মুহূর্তের মধ্যেই ঘটে যায় কিছু একটা। একজন লম্বা পুরুষ হঠাৎ করে উল্টো দিক থেকে ঘুরে এসে ধাক্কা দেয় নন্দিনীকে, এমনভাবে যেন জনতার ভিড়ে কেউ কিছু বুঝতেই না পারে। নন্দিনী দুলে উঠেই পড়ে যাচ্ছিলেন, কিন্তু সেকেন্ডের মধ্যেই পরী দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে ফেলে। বহু কষ্টে সামলে নেয় তাকে। পরী এক নিঃশ্বাসে সব বলে থামে। ঈশানী কপাল কুঁচকে বলে, কি বলছো পরি? মেয়েটা তাহলে বিপদে ছিল? পরী জানালার দিকে তাকিয়ে বিষণ্ণ চোখে বলে, আপু প্রেগনেন্ট ছিল ইস্যু আপু, আমায় থ্যাংক ইউ বলতে গিয়ে নিজেই বললেন। আর একটু সময় পেলে আমি হয়তো কিছু বলতে পারতাম, কিন্তু তার আগে উনি আমাকে নিয়ে চলে এলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস নামিয়ে পরী বলল, আমি তো ওনাদের চিনিও না, আর হয়তো কোনোদিন দেখাও হবে না। শুধু দোয়া করি উনি যেন নিরাপদে থাকেন আপু। ঈশানী পরীর গাল ছুঁয়ে বলে, তুমি না ভীষণ ভালো জানো পরি, একজন অপরিচিত ফ্যামিলির জন্য এমন করে প্রার্থনা করছো, অথচ এমনটা অনেক পরিচিত কেউ করে না। পরী কোনো উত্তর দেয় না, শুধু চোখ বন্ধ করে গাড়ির সিটে মাথা হেলিয়ে দেয়। নিঃশব্দে ভেতরটা হাহাকার করে ওঠে। মনে মনে নিজেকেই প্রশ্ন করে, সত্যিই কি ওনারা আমার অপরিচিত? তাহলে কেন ভেতরে এমন অস্থির লাগছে? ওর চোখের সামনে ভেসে ওঠে ইউভানের মুখ। মুখে ছিল এক অদ্ভুত কালো মাস্ক, তবু তার চোখের নিচে স্পষ্ট একটি তিল। সেই তিলটা পরীর মনোজগতে এমনভাবে আঁকা হয়ে গেছে যেন কোনো অন্তরঙ্গ চেনা মানুষের। পরী নিজেই ফিসফিস করে বলে, ওই চোখ, এই তিল, আমি খুব কাছ থেকে কোথাও দেখেছি। খুব কাছের কারো ছিল, কিন্তু কার? চোখের সামনে ঝাপসা ভাসে কিছু মুখ, কিছু অনুভব, কিন্তু পরীর তেমন কিছুই মনে পড়ে না। শুধু একটা হাহাকার বয়ে যায় মনে, অপরিচিত অথচ অপার পরিচিতির মতো। দুপুরের নিস্তব্ধ আলোটা জানালার কাচ গলে ঘরের মেঝেতে নিঃশব্দে ছড়িয়ে পড়েছে। সেই আলোর ঠিক মাঝখানে বসে আছে ইউভান, এক হাতে খাবারের ট্রে, অন্য হাতে এক অদৃশ্য ক্লান্তির ভার। ধীর পায়ে এগিয়ে গিয়ে নন্দিনীর সামনে এসে থামে সে। চোখের নিচে জমে থাকা ক্লান্তির ছায়া দেখে বোঝা যায় নন্দিনী এখনও তটস্থ, অস্থির, ভয়াবহ কোনো স্মৃতির ধ্বংসস্তূপে বসে আছে। ইউভান নিঃশব্দে বসে যায়। তার চোখে এক ধরনের কেয়ার জ্বলজ্বল করে, ঠোঁটে এক চিলতে নরম স্পর্শ। সে নন্দিনীর মুখের সামনে খাবার তুলে ধরে, একটা একগুঁয়ে স্নেহ দিয়ে। নন্দিনী চুপচাপ কেবল ঠোঁট ছুঁয়ে নেয় সামান্য। গলৎকরণেও যেন তার বুক ফেটে যায়। আচমকাই সে থেমে যায়। চোখের কোল গড়িয়ে এক ফোঁটা জল পড়তে গলার হেঁচকি বুদবুদের মতো ভেসে ওঠে। সেই কান্নার শব্দটা হঠাৎ শীতল দেওয়ালের বুকে ধাক্কা খেয়ে যেন ছড়িয়ে পড়ে ঘরে। এক মুহূর্তে সে খাবার ফেলে ইউভানকে জড়িয়ে ধরে, গলা কাঁপে, চোখে তীব্র আতঙ্ক। আজ যদি ওই মেয়েটা না থাকতো, কি হয়ে যেত ভাবতেই আমার ভয়ে আমার কলিজা শুকিয়ে আসে।
ইউভান থমকে যায়, খাবারের ট্রেটা একপাশে সরিয়ে রেখে ওর মাথায় হাত রেখে গলার স্বর গাঢ় হয়ে ওঠে। শান্ত হয়ে যাও নন্দু, নাথিং হ্যাপেন টু ইউ। এই দেখো, তুমি একদম ঠিক আছো। নন্দিনী হঠাৎ কান্নার মধ্যে হেঁচকি তুলে বলে ওঠে, কিভাবে বলছেন এসব কথা স্যার? কেউ আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল? কেউ আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে? তাহলে কিভাবে সব ঠিক থাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইউভান যেন শীতল বরফে চোবানো আগুনের মতো চমকে ওঠে। ওর শরীরটা খারাপভাবে কেঁপে ওঠে। কাঁধে হাত রেখে নন্দিনীর চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলে, তুমি কি বলছো এসব? ধাক্কা দিয়েছি মানে? নন্দিনী মাথা নাড়ে, চোখে অন্ধকার ভয়। এটা সত্যি, মলের ভিড়ে একদম আমার পিছনে এসে কেউ আমাকে ধাক্কা দেয়। আমি স্পষ্ট বুঝতে পেরেছি, ওই পরি মেয়েটা না থাকলে আজ সব শেষ হয়ে যেত। ইউভানের চোখের ভিতর ঝলসে ওঠে দাবানলের আগুন। সে বুঝে যায় কাজটা কার। একটা বিষাক্ত ছায়া এখনও তার জীবনটাকে ফলো করছে। ঠোঁটে লেগে থাকা পৈশাচিক হাসির রেখা এক লহমায় মিলিয়ে যায় ইউভানের মুখে। এক মুহূর্ত দেরি না করে ইউভান নন্দিনীর মুখে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। গলার স্বর ভারী, সংবেদনশীল কিন্তু তীব্র। তুমি একটু রেস্ট নাও, আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি, ওকে? নন্দিনী কিছু বলার আগে ইউভান ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঘরের নরম আলো পেছনে রেখে সে ঝড়ের গতিতে গাড়িতে উঠে বসে। স্টিয়ারিং হুইলে হাত রাখতেই মুঠো কাপা হয়ে ওঠে। চোখে জমে ওঠে স্মৃতির কিছু শীতল ছায়া। পড়ি পড়ি। ওর ঠোঁটের কোণে নেমে আসে গা ছমছমে চেনা অনুভূতি। গলার নিচ থেকে বিড়বিড় করে উঠে আসা এক ভাবনার স্রোত। এত আপন কেন লাগছে মেয়েটাকে? কেবল নামের মিলে কি কি এতটা টান অনুভব হচ্ছে? আর সেই সাথে ছেলেটার কণ্ঠ অবিকল আমার কিট্টোর মতো শোনালো। নো নো, দিস কান বি রিয়েল। এটা সম্ভব নয়। কিন্তু এতদিনে তো ওরা এই বয়সে পৌঁছানোর কথা, তবে হঠাৎ এইভাবে? তার চোখের ভেতর শ্বাসরুদ্ধ সন্দেহ ঘোরাফেরা করে। সে নিজেকে বোঝাতে চায়, না না, আমি পাগলের মতো ভাবছি সব কিছু। ওরা এখানে কেন আসবে? আর এদের দেখে তো হাজব্যান্ড ওয়াইফ মনে হলো। কিট্টোর সাথে আমার পরীর কিভাবে কি? না, এসব ভাবার মানেই নেই। দিস ইজ ইম্পসিবল। কিছুক্ষণ পরে বিড়বিড় করে বলে, কিন্তু এটাই তো হওয়ার ছিল। কিন্তু মনের ভেতরে তখনই রক্তে লেখা নতুন সংকেতে ভরে যায়। চোখের ভেতর তীব্র প্রতিশোধের ঝড় বয়ে চলে। অতঃপর মোবাইলটা বের করে ইউভান একটা নাম্বারে কল করে। গলার স্বর যেন আগ্নেয়গিরির গভীর থেকে উঠে আসা বিস্ফোরণ। ড্যানিয়েল, সব কিছু প্ল্যান মাফিক করে ফেলো। আই এম ড্যাম শিওর এই কাজটা করতে পারলে কিছুটা সময়ের জন্য হলেও ওই বাস্টারের পিছু থেকে মুক্তি পাওয়া যাবে। প্লিজ ইয়ার, ডু ইট ফাস্ট। আর কোনো শব্দ না বলে কল কেটে দেয় সে। গলার তলায় জমে থাকা রক্তের হাসিটা ঠোঁটে টেনে তুলে ইউভান ফিসফিসিয়ে বলে ওঠে, Enjoy your day, bastard. I hope after today you will never be able to trust me again. দুপুর ৩টা। রোমের আকাশে তখন এক অপার্থিব নীলাবতা। তার গায়ে যেন তুলোর মতো হেলে থাকা মেঘেরা ধীরে ধীরে সরে যায়। সূর্য তখন মাঝ আকাশে, কিন্তু কাচ ঘেরা জানালা দিয়ে আলো পড়ছে এমনভাবে যেন সে নিজেই রেস্তোরাঁর অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছে। শহরের অন্যতম বিখ্যাত ফাইন ডাইনিং রেস্টুরেন্ট লেপের গোলা একটি মিশেলিন স্টার বিজয়ী স্বর্গস্বরূপ স্থান। রোম শহরের এক অনিন্দ কোণে অবস্থিত এই রেস্তোরাঁ থেকে পুরো শহর যেন এক ক্যানভাসে আঁকা দৃশ্যের মতো ধরা দেয় চোখে। প্যানারোমিক ভিউয়ের এমন সম্মোহনী সৌন্দর্য যেন রোম তার সব ইতিহাস ও সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে অতিথিদের সামনে। ইউরোপের অন্যতম সেরা খাদ্য সামগ্রী পরিবেশনের জন্য বিখ্যাত এই রেস্তোরাঁ। প্রতিটি পদ শিল্পকর্মের মতো পরিবেশিত হয়, স্বাদে গন্ধে এবং রন্ধনে অনবদ্য এক অভিজাতের ছোঁয়া। শেহরান, পরি, রাহুল, মাসুক আর ঈশানী ৫ জন একসঙ্গে কিছুক্ষণ আগে রেস্টুরেন্টে এসে পৌঁছেছে। রেস্তোরাঁর ভেতরে ঢুকতেই এক মোহময় পরিবেশ তাদের গ্রাস করে নেয়। কাচের জানালার ওপারে রোম শহরের অপূর্ব দৃশ্য, আর ভেতরে নিঃশব্দে বাজছে সুরেলা ধ্রুপদী সঙ্গীত।
এর আগে থেকেই রেস্টুরেন্টে উপস্থিত ছিল শেহরিশ ও তানিশা। তাদের সবারই সন্ধ্যায় হোটেলে একটি গুরুত্বপূর্ণ কোম্পানি মিট আপ ও ডিনার রয়েছে। সেই সূত্রেই তারা দুজন আগে থেকেই রেস্টুরেন্ট ম্যানেজারের সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা সেরে রেখেছে। এরপরই সেহরানকে ফোন করে ডাকে সবাইকে নিয়ে আসতে দুপুরে লাঞ্চ করানোর জন্য। ওরা বসতেই সেহরান একে একে খাবারের অর্ডার করতে শুরু করে। ইতালির এই বিখ্যাত রেস্তোরাঁর প্রতিটি পদ বিশ্বের গুরমে দুনিয়ায় পরিচিত। সেহরান সবার পছন্দ মাথায় রেখেই অত্যন্ত আত্মবিশ্বাসী ও দক্ষতায় ওয়েটারকে বলতে থাকে ইতালীয় ভাষায়। ভোরেসেভো কনস্পেন্সিংলেসারে, আমি হালকা মশলাযুক্ত খাবার চাই। পরি সবার মুখের দিকে তাকায়। সেহরান, মাসুক, ঈশানী, শেহরিশ, তানিশা সবাই যেন স্বাভাবিক। এ যেন তাদের নিত্যদিনের অভ্যাস। অথচ পরি বুঝতেই পারছে না কিছুই। সে এক দৃষ্টিতে সেহরানের দিকে তাকিয়ে থাকে, যেন তার মুখ থেকে সব উত্তর বের করে আনতে চায়। ওয়েটার মাথা নাড়িয়ে অর্ডারগুলো লিখতে থাকে। এবার সেহরান একে একে সব বলে। পল্লো গ্রিলিয়াতো পের ফাবোরে, সেনাসা মায়ালে, দয়া করে গ্রিল করা মুরগির মাংস দেবেন, শুয়োর ছাড়া। এর সাথে সে অর্ডার করে আই উড লাইক মাইল্ড স্পাইস অ্যান্ড অয়েল ডান স্টেক, নো ওয়াইন সস প্লিজ, আর একটা লিমোনাতো। রাহুল এবার মুখ বাড়িয়ে অর্ডার করে বলে, ক্যাপ্রোজের সালাদ, দ্য আনইয়েলো, ল্যাম চপস আর ইটালিয়ান বার্গার দিও। পরি এবার সেহরানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এগুলো কি বলছেন আপনি? আমার তো নিজেকে ভিন গ্রহের প্রাণী মনে হচ্ছে। এই খাবারগুলো কি আদৌ খাওয়া যাবে? তেতো, ঝাল না মিষ্টি? সেহরান হাসি চেপে রেখে বুঝতে পারে পরি অস্বস্তিতে আছে। সে ওয়েটারের দিকে ফিরে বলে, আই উড লাইক মাইল্ড স্পাইস অ্যান্ড অয়েল ডান স্টেক, নো ওয়াইন সস প্লিজ, আর একটা লিমোনাতো। ওয়েটার চলে যেতে সেহরান ফিরে তাকায় পরির দিকে, চোখ নামিয়ে হাসি মুখে বলে, কি বলছিলি জানো? পরি মুখ ভার করে মুখ ঘুরিয়ে নেয়। কিছু না, মনে মনে ভাবে। যখন জিজ্ঞেস করলাম তখন তো পাত্তাই দিল না, এখন ঢং করছে। সেহরান ঠোঁট কামড়ে হেসে ওঠে পরির অভিমানী কথাগুলোর উত্তরে। তার চোখে এক অনিবার্জনীয় কোমলতা, যেন এক টুকরো আশ্বাস মিশে আছে সেই হাসিতে। ধীরে ধীরে গভীর মনোযোগ ও সব বুঝিয়ে বলে পরীকে। শব্দগুলো যেন পরীর ভেতরের কুয়াশা সরিয়ে আনে। তারপর চুপচাপ পরীর চোট পাওয়া ডান হাতটা ধরে নিয়ে ভালো করে দেখতে থাকে। আঙ্গুলের নিচে চাপা আবেগ যেন নিঃশব্দে বয়ে চলে। একসময় গভীর গলায় বলে ওঠে, নিজেকে কখনো এত ছোট ভাবিস না পড়ি, মনে রাখবি তুই শেহরান খানের ওয়াইফ। এই পরিচয়টা শুধু কাগজে কলমে না, এটা তোর আত্মায় গাঁথা থাকবে সবসময়। মাথা রাখবে এটা, সবসময় মাথা উঁচু করে হাঁটবে। পরি তখন স্তব্ধ, চোখের পলকে জমে থাকা কাচের মতো জলের নিচে মুখ লুকাতে চায়, কিন্তু সেহরান তার চিবুকটা ছুঁয়ে তুলে নেয়। এরপর ধীর স্বরে বলে, তোর নিজেকে বদলানোর কোনো দরকার নেই, তুই যেমন ঠিক তেমনটাই থাকবি। বরং যেটুকু গুছিয়ে নিতে হবে নতুন একটা জায়গায়, সেটা না হয় আমি শিখিয়ে পড়ি, হাত ধরে নিয়ে একসাথে চলবো। একটা মুহূর্ত নীরবতা ভেসে যায় হাওয়ায়। তারপর সে পরীর কানের কাছে একটু ঝুঁকে মৃদু স্বরে বলে, ডোন্ট ওয়ারি জান, আই এম রাইট হিয়ার উইথ ইউ। পরীর চোখে হঠাৎ অজান্তেই জল জমে ওঠে। বুকের ভেতর তীব্র এক অনুভব খেলে যায়, কিন্তু চোখের জলটুকু সে তাড়াতাড়ি আড়াল করে নেয়। ও চায় না সেহরানের সামনে তার দুর্বলতা ধরা পড়ুক। রাহুল সেই মুহূর্তেই বলে ওঠে, কি রে এসকে, এখানেও রোমান্স শুরু করেছিস? পরি অসুস্থ, একটু তো খেয়াল রাখ। মাসুক ভ্রুকুচকে বলে, ওর রোম্যান্সে তোর এত জ্বালা কেন রাহুল? তানিশা শব্দ করে হেসে ফেলে। সেম করছেন আমারও। সেহরান হাসে ঠোঁট বাঁকিয়ে। কথা আছে না, কারোর সুখ অনেকের সহ্য হয় না, ওরও সে অবস্থা হয়েছে। নিজে তো সিঙ্গেল, তাই ওর মন পড়ে। রাহুল এবার গলা নামিয়ে গম্ভীর গলায় বলে, ব্রাদার, তোমার জানার মধ্যে অনেক ভুল আছে। বর্তমানে আমার স্ট্যাটাস হলো ইন এ রিলেশনশিপ। ভাবছি আজ রাতেই স্ট্যাটাসটা সোশ্যাল সাইটে আপলোড করে দেবো। পরিসহ বাকিরা চোখ বড় করে রাহুলের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সেহরান চোখ সরু করে বলে, তোর মতো গর্ধবকে যে মেয়ে পছন্দ করেছে সে ঠিক কত বড় গর্ধব তা ভেবে আমি অবাক হচ্ছি। রাহুল ব্যঙ্গ করে হেসে উত্তর দেয়, যেদিন তুই জানতে পারবি তার পরিচয়, বিশ্বাস কর সেদিন তোর রিয়াকশন দেখবো। ওদের এই রসিকতা ও মজার ভেতরেই খাবার চলে আসে। প্রতিটা পদ যেন শিল্পীর তুলিতে আঁকা। ধোয়া ওঠা স্টেক, ঘন জেলাতোর মিষ্টি সুভাষ আর তিরামিসুর প্রলোভন।
সবাই খাওয়া শুরু করে, কিন্তু পরি ব্যান্ডেজ বাঁধা ডান হাতের কারণে চুপচাপ বসে থাকে। হঠাৎ সেহরান নিজেই ওর মুখের সামনে খাবার তুলে ধরে বলে, চুপচাপ খেয়ে নে, এমনিতেও খুব খিদে পেয়েছে। পরি কিছুই বলে না, শুধু মুগ্ধ হয়ে সেহরানের মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার হাত থেকে খেতে শুরু করে। চোখে মুখে যেন লেগে থাকে এক অপার বিস্ময় আর ভালোবাসার ছায়া। কিন্তু এই মুহূর্তের প্রতিটি সেকেন্ড, প্রতিটি দৃশ্য খেয়াল করে সেহরিশ, আর বুকের ভেতরে কোথাও যেন শব্দহীন এক ভাঙনের শব্দ শুরু হয়ে যায় নিভৃতে, নিঃশব্দে, নিজস্ব অভিমানে। এক অদৃশ্য শব্দে কিছু একটু ভেঙে পড়ে চুপচাপ। বিকেলবেলা রোমের ব্যস্ত শহরের মাঝেও হোটেল ওতেল দা রুশি যেন এক টুকরো নির্জন স্বস্তির নাম। দুপুরে লাঞ্চ শেষ করে সবাই ক্লান্ত শরীরে যার যার রুমে ফিরে গেছে। সেহরান আর পরিও নিজেদের স্যুটে ফিরে এসেছে। বিছানার নরম চাদরে শরীর এলিয়ে দিয়েছে সেহরান। চোখের পাতা নামাতেই এক পশলা তন্দ্রা এসে জড়াতে চায় তাকে। ওদিকে পরি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, কিন্তু ওর চোখে মুখে অস্থিরতা খেলে যায়। শপিং মলের সেই ঘটনার প্রতিচ্ছবি এখন ওর মনের পর্দায় ছায়ার মতো খেলা করছে। সে ধীরে ধীরে গিয়ে বেলকনিতে দাঁড়ায়। সেদিকে দূরে ছড়িয়ে থাকা রোম শহরের গোধূলির আলো আধারি যেন পরীর চিন্তায় নতুন রং ঢেলে দেয়। হঠাৎ মনটা কেমন করে ওঠে পরীর। আম্মুর মুখটা দেখতে ইচ্ছে করে খুব। এই দেশে আসার পর একবার খবর দিয়েছিল, এরপর আর ঠিকভাবে কথা হয়নি। পরি দ্রুত রুমে ফিরে সেহরানের ফোন তুলে নেয়। বাংলাদেশের নাম্বারে একবার দুবার ফোন দেয়, কিন্তু কেউ রিসিভ করে না। পরির মুখটা একটু বিষণ্ণ হয়ে যায়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ভাবে হয়তো আম্মু এখন রান্নাঘরে ব্যস্ত, সেই কারণেই ধরতে পারছে না। সেহরান হঠাৎ চোখ মেলে সবটাই খেয়াল করে। সে পরির দিকে তাকিয়ে মৃদু গলায় বলে, এদিকে আয় তো। পরি ধীরে এসে বিছানায় বসে। সেহরান ওকে টেনে নেয় নিজের বুকের উপর, আদরে মমতায়। তোর আম্মু ফোন রিসিভ করেনি? পরি হালকা কণ্ঠে বলে, না, হয়তো ব্যস্ত আছেন। সেহরান হেসে ফেলে, হ্যাঁ, তিনি তো মহাব্যস্ত। ফিউচারে শাশুড়ি আম্মু নিশ্চয়ই কোনো চাল দেবেন, তা নিয়ে দেখ ছক কষছে। পরি চোখ কুঁচকে ওঠে। আবার শুরু করলেন? আমার আম্মুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। ছাড়ুন আমায়। আপনার কথা শুনে বিরক্ত লাগছে আমার। আপনি ভীষণ খারাপ। নিজে অন্যায় করে এখন আমার আম্মুকেই দোষ দিচ্ছেন। আপনার সঙ্গে থাকতে বিরক্ত লাগে আমার। সেহরান চুপচাপ ওর দিকেই তাকিয়ে থাকে। পরি তখন এক নাগারে বলে চলে, কথা যেন রাগে আগুন হয়ে ঝরে পড়ে ঠোঁট থেকে। পরি রেগে উঠে যেতে চায়, কিন্তু ঠিক তখনই সেহরান ওকে টেনে নেয় নিজের কাছে, ঠোঁট জোড়া দখল করে নেয়, চুমু দিতে থাকে গভীরভাবে। সেই চুমুতে রাগ, অভিমান, আদর সব মিশে একাকার হয়ে যায়। সেহরানের তপ্ত ঠোঁটের সংস্পর্শে পরির সমস্ত অস্তিত্ব কেঁপে ওঠে, চোখ বুঝে আসে, সমস্ত শরীর ঘিরে নেমে আসে আবেশের নরম আলো। কিন্তু ও তাও এক হাত দিয়ে ওকে ধাক্কা দেয়, কিন্তু সেহরানকে এক বিন্দুও টলাতে পারেনি। বেশ কিছুক্ষণের পর থেকে গিয়ে সেহরান পরীকে বুকে জড়িয়ে বলে, আরেকটা বেশি কথা বললে মুখে এভাবে বন্ধ করে দেব। পরি চুপ হয়ে যায়, কিন্তু বুকের ভেতরটা এখনও ফুঁসে আছে। রাগে না ভালোবাসায় সেটা সে নিজেও বুঝে উঠতে পারে না। হঠাৎ কি যেন মনে পড়ে ওর, এক লাফে উঠে বসে পড়ে। সেহরানও অবাক হয়ে উঠে বসে। পরির চোখে খেলা করে একরাশ দুশ্চিন্তা। সেহরান খেয়াল করে, চিহ্নিত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াটস রং উইথ ইউ? ইউ ফিলিং মিজারেবল অর সামথিং? পরি একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, আজকে মলে যেই আপুটা এমন করে পড়ে যাচ্ছিল, ওনার যে হাজব্যান্ড, তাকে মনে হয় আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু কিছুতে ভালো করে মনে করতে পারছি না আমি, জানেন। সেহরান এক মুহূর্ত চুপ করে যায়, জিজ্ঞেস করে, উনি তো মাস্ক পরেছিলেন, আবার অনেক দূরত্বে ছিলেন, তুই কিভাবে দেখলে? পরি বলে, ফেস তো ঠিক দেখা যায়নি, কিন্তু উনি আমার একদম সামনেই ছিলেন। ওনার ব্রাউন চোখের নিচে একটা তিল, গভীর স্পষ্ট একটা তিল ছিল। সেই চোখ, সেই তিল আমি নিশ্চিত এর আগে কোথাও দেখেছি আমি, খুব চেনা লাগছিল আমার। কিন্তু এই ভিন দেশে এমন একজনকে আমি কিভাবে চিনব? উনি আবার বাংলাও জানেন। আপনি বলুন তো, আমাদের পরিচিত কারোর সাথে এমন কি মিল আছে এরকম? পরীর প্রতিটি শব্দ যেন সেহরানের ভেতরটাকে গুঁড়িয়ে দিতে থাকে। তার বুকের ভেতর রক্ত চলাচল যেন থেমে যায় কিছু সময়ের জন্য। সে ভাবতে থাকে, পরীর বলে সবকিছুতে হুবহু মিলছে,
তবে কি পুলিশ সত্যি আরিয়ানকে দেখেছে? আজ তো মিস্টার জ্যাকসন বলছিলেন আরিয়ান নাকি রোমে আছে, সাথে একটি মেয়ে। তবে কি এই সে মেয়ে যার কথা জ্যাকসন বলছিল? পরীর কণ্ঠে ডাক পড়তেই শেহরান ভাবনার জাল ছিঁড়ে ফিরে আসে বাস্তবতায়। একটু থেমে বলে, এমনকি আমাদের পরিচিত নয় পড়ি, ভুল ভাবছিস তুই, এসব মাথা থেকে ঝেড়ে ফেল। পরী এবার নিচ থেকে শেহরানের বুকে মাথা রাখে, এক নিঃশ্বাসে বলে ওঠে, বিশ্বাস করুন, আমি নিজেও এসব ভাবতে ভাবতে বিরক্ত হচ্ছি, কিন্তু জানেন বারবার মনে হচ্ছে এই ভাইয়াটা আমার খুব পরিচিত, খুব আপন কেউ, চাইলেও আমি ভুলতে পারছি না। শেহরান পরীকে জড়িয়ে ধরে, ওর চুলের গন্ধ নাকে ভাসে, হৃদয়ের ধাক্কা কান ছুঁয়ে যায়। আস্তে ঠোঁট ছুঁয়ে বলে, সাম থিংস আর বেটার লেফট ফরগেটেন। তবে সে মনে মনে বলে, তোর অস্থিরতা স্বাভাবিক, রক্তের টান বলে কথা। আজ তুই আমায় অনেক বড় একটা খবর দিলে পড়ি, এখন কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি। সে পরীর মাথায় ঠোঁট ছুঁয়ে দেয়, ঠোঁটের সেই নীরব ছোঁয়ায় যেন এক অলিখিত অঙ্গীকার লেখা হয়ে যায় রোমের সন্ধ্যার আকাশে।